দেখছেন সেরা 10 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশকে পিছনে ফেলে ধ্বনি ভোটে পাশ ওম বিড়লার নাম। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিরোধীদের অভিযোগ, ডিভিশন চাওয়ার পরে ভোটাভুটি করেননি প্রোটেম স্পিকার। হলো না ভোটাভুটি। ধ্বনি ভোটে দ্বিতীয়বারের জন্য সংসদের স্পিকার পদে ওম বিড়লা। কেন স্পিকার নির্বাচনে ভোটাভুটির প্রসঙ্গ ওঠে? স্পিকার নির্বাচনে কেন ভোটাভুটি? লোকসভায় এবার শক্তিশালী বিরোধী, ডেপুটি স্পিকার পদ চায় বিরোধীরা। খার্গে রাজনাথের কথোপকথনেও রফা সূত্র হয়নি। সরকার ও বিরোধী পক্ষ সহমত না হওয়ায় ভোটাভুটির দাবি। সরকার পক্ষের প্রার্থী ওম বিড়লার প্রতিপক্ষে বিরোধী প্রার্থী হন কে সুরেশ। তবে ভোটাভুটির দাবি খারিজ করে দেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মেহতা। ফের অধ্যক্ষর চেয়ারে বসেন ওম बिड़ला। महोदय, मैं प्रस्ताव करता हूं कि श्री ओम बिड़ला जो इस सभा के सदस्य हैं उनको इस सभा के अध्यक्ष के रूप में चुना जाए। নির্বাচিত অধ্যক্ষ হওয়ার পর সংসদের রীতি মেনে ওম বিড়লাকে তাঁর আসনে এগিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু। সংসদের ভিতর যে দৃশ্য ভারতীয় রাজনীতিতে বিরল। সংসদে আরও শক্তিশালী বিরোধী পক্ষ। তাহলে এবার কি তর্ক বিতর্কের সুযোগ পাবেন বিরোধীরা? গত বছর শীতকালীন অধিবেশনে একসঙ্গে একদিনে 150 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। তাই বিরোধী শূন্য সংসদেই পাশ হয় গুরুত্বপূর্ণ 3 বিল। এবার তাহলে একতরফাভাবে কি আর বিল পাশ হবে না? 2019 সালে লোকসভার 17তম স্পিকার পদে বসেন ওম বিড়লা, যিনি বিজেপির সাংসদও। গত 5 বছরে সংসদের একাধিক অধিবেশনে নজিরবিহীন কিছু সিদ্ধান্ত নেন তিনি, জানিয়ে তর্ক বিতর্কের ঝড় তোলেন বিরোধীরা। ফের একবার অধ্যক্ষের চেয়ারে ওম বিড়লা। কলকাতা টিভি। আর স্পিকার পদে বসেই ওম বিড়লার মুখে ইমার্জেন্সি। জরুরি অবস্থায় অনেক সময় অবৈধ গ্রেপ্তারি হয়। কংগ্রেসের স্বৈরতন্ত্রের জেরে বহু দেশপ্রেমীর মৃত্যু হয়েছে, মন্তব্য লোকসভার স্পিকার ওম বিড়লার। প্রতিবাদে লোকসভার তুমুল হইচই বিরোধীদের। ওম বিড়লা কি ওম বিড়লাতেই থাকলেন? অধ্যক্ষের চেয়ারে বসার পরে ওম বিড়লার মুখে এমার্জেন্সি। সংসদ শুরুর ঠিক আগে যার সুর বেঁধে দেন প্রধানমন্ত্রী। भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था उसके 50 वर्ष हो रहे हैं। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था। সরকার বিরোধী পক্ষের স্পিকার জট কাটিয়ে দ্বিতীয়বারের জন্য অধ্যক্ষের চেয়ারে বসে 5 দশকের পুরনো ইতিহাস টানলেন ওম বিড়লা। কংগ্রেসকে নিশানা করে হাতিয়ার করলেন জরুরি অবস্থা। इमरजेंसी के दौरान गैर कानूनी गिरफ्तारियां, सरकारी प्रताड़ना के चलते अनगिनत लोगों को यातनाएं सहनी पड़ी थी। उनके परिवार उनको असमित कष्ट उठाना पड़ा था। इमरजेंसी ने भारत के कितने नागरिकों का जीवन तबाह कर दिया था, कितने लोगों की मृत्यु हो गई थी। इमरजेंसी के इस काले खंड में कांग्रेस की तानाशाह सरकार के हाथों अपनी जान गंवाने वाले भारत के ऐसे कर्तव्यनिष्ठ और देश में प्रेम करने वाले नागरिकों की स्मृति में हम सब 2 मिनट का मौन रखते हैं। স্পিকারের মুখে এমার্জেন্সি প্রসঙ্গ আসতেই ফিরল সংসদের পুরনো চেহারা। তুমুল হট্টগোল, বিরোধীদের স্লোগানি। শুধু তাই নয়, জরুরি অবস্থার যারা শিকার হয়েছেন তাদের জন্য 2 মিনিটের শ্রদ্ধা জানানোর কথাও বলেন ওম বিড়লা। As far as we are concerned, the attitude of the opposition parties was well expressed by Rahul Gandhi as leader of the opposition when he said that, we want the people's voice to be heard in this house, and that's what we're here for. This was not the right way to do it, it seems to me. The speaker could well have benefited from actually allowing this kind of discussion to take place and then come up with a conclusion rather than imposing the conclusion on the house immediately. ये लोग जो बात करते हैं
लोकतंत्र की, संविधान की शर्म करें। आपने जो अन्याय किया था वहां पर वो देश ने देखा है। आज 50 साल बाद हम समर्पित हैं, इमरजेंसी कभी नहीं लगेगी। এরপরই সংসদ মুলতবি হয়ে যায়। ওম বিড়লার বক্তব্যকে স্বাগত জানিয়ে মুহূর্তের মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, আমি আনন্দিত যে মাননীয় স্পিকার জরুরি অবস্থার তীব্র নিন্দা করেছেন। সেই সময়ে গণতন্ত্রের যেভাবে শ্বাসরোধ করা হয়েছিল তা উল্লেখ করেছেন। জরুরি অবস্থায় যারা শিকার তাদের সম্মানে নীরবতা পালনও ভালো পদক্ষেপ। 50 বছর আগে জারি হওয়া জরুরি অবস্থা সম্পর্কে জানা আজকের তরুণদের গুরুত্বপূর্ণ, কারণ সংবিধানকে পদদলিত করা হলে জনমতকে স্তব্ধ করা হয়। জরুরি অবস্থার সময় ঘটে যাওয়া ঘটনাগুলি স্বৈরাচারী শাসনের উদাহরণ দেয়। সংসদ মুলতবির পর সংসদের বাইরেও বিক্ষোভ দেখায় ইন্ডিয়া শিবির। কলকাতা টিভি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন রাজ্যের 2 বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশিত হয়, তবে শপথ গ্রহণ এখনো 20 বাউ চলে। ভোটের ফল বেরিয়েছে 4ঠা জুন। এরপর কেন্দ্রে এনডিএ সরকারের মন্ত্রিসভা গঠন, শপথ গ্রহণও শেষ। অধিবেশন শুরুতে স্পিকার পদে নির্বাচন করা হয়েছে, কিন্তু একই দিনে রেজাল্ট আউটের পরেও এখনো শপথ নিতে পারেননি বরানগর ও ভগবান গোলার 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। মূলত রাজ্যপালের অনড় মনোভাবের জেরেই এই অচলাবস্থা সৃষ্টি, যার নেপথ্যে রাজভবন নবান্ন সংঘাত। এই আবহেই মঙ্গলবার রাজভবনের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট জানিয়ে দেওয়া হয় বিধায়কদের শপথে রাজভবনই শেষ কথা। সাংবিধানিক নিয়ম অনুযায়ী শপথ না নিলে বিধায়করা বিধানসভায় তাদের নির্ধারিত আসনে বসতে পারেন না, বসতে গেলে তাদের জরিমানা দিতে হয়। সায়ন্তিকারা সেই নিয়মের গেরোতেই বাঁধা পড়েছেন। তবে রাজ্যপাল সংঘাত নতুন নয়, যা চরম পর্যায়ে পৌঁছয় এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে। মঙ্গলবার সায়ন্তিকা এবং রেয়াত হোসেন জানিয়ে দেন তাঁরা বিধানসভাতেই শপথ নেবেন। প্রায় সারাদিন প্ল্যাকার্ড হাতে তাঁরা বিধানসভার সিঁড়িতে বসে শপথের অপেক্ষা করেন। আমরা ওপিনিয়ন জানানোর কোনো জায়গাতেই নেই, কারণ এটা অ্যাবসলিউটলি অনারেবল গভর্নরের কল যে তিনি কাকে অ্যাপয়েন্ট করবেন। সেখানে আমাদের কোনো কনফিউশন নেই, কোনো আমাদের বক্তব্য নেই। বলা হচ্ছে ওরা আসছে না রাজভবনে, আমরা তো বলিনি রাজভবন যাব না, আমরা রাজভবনে চলে যাচ্ছি এখনই। কিন্তু এটার দায়িত্ব কে নেবে যে শপথ বাক্যটা পাঠ করার পর আমাদের এইখানে সব পেপার ওয়ার্ক অফিসিয়াল কাজে আমরা বাধা হবে না, আমরা বসতে পারবো? এটা জটিলতা বলে আমার কিছু মনে হচ্ছে না। দেখুন, আমরা চাইবই, ঠিক আছে, যে আমরা যেহেতু বিধানসভায় কাজটা করতে হবে, তো আমরা চাইবই যে প্রথাগতভাবে বিধানসভাতেই আমাদের ওতটা হোক। বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ প্রকাশ করেন। যে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়। এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। রাজভবনে কোথায় কে সার্টিফিকেট নেবে, কোথায় রেজিস্টার, আমি কিছুই জানি না। এ তো মাঠে ঘাটে শপথ গ্রহণ পাঠ করাবার মতো হচ্ছে। আর এই শপথকে ঘিরেই শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চর্চা। অসাংবিধানিক ভাবে রাজ্যপাল দাদাগিরি করতে চাইছে, নিজেকে কি ভাবছেন আমরা বুঝছি না। আজকের চোখের সামনে তো দেখলেন নবনির্বাচিত সাংসদ যারা, তারা কোথায় শপথ গ্রহণ করলেন? রাষ্ট্রপতি ভবনে না পার্লামেন্ট হাউসে? একবার চোখ খুলে দেখুন না। আমাদের যিনি মহামান্য স্পিকার আছেন, এখন তিনি অতীতে বলেছেন যে রাজ্যপালকে যদি বিধানসভার মধ্যে আসতে হয় তার অনুমতি নিয়ে আসতে হবে। যিনি সাংবিধানিক প্রধান, যার নামে রাজ্য শাসন হয়, তাকেই যদি বিধানসভার মধ্যে ঢুকতে হয় মহামান্য স্পিকারের অনুমতি নিয়ে, তাহলে এটা কতটা সংবিধান সম্মত সেটা সংবিধান বিশেষজ্ঞদের বিবেচনা করার বিষয়। নির্দিষ্ট সময় মেপেই তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক এবং বিধায়িকা তারা কিন্তু বিধানসভায় এলেন। তারা 12টা থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করলেন রাজভবনের জন্য। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, রাজ্যপাল মহোদয় আপনি আমাদের শপথ গ্রহণ করান। কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তারা অপেক্ষা করলেন। রাজ্যপাল কলকাতা ছেড়ে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হতেই তারা তাদের অবস্থান যেটা করছিলেন প্রতীকীভাবে, সেই অবস্থানও তারা প্রত্যাহার করে নিলেন। তবে প্রশ্ন যে এই 2 বিধায়কের শপথ গ্রহণ কবে হবে? আদৌ কি এই জটিলতা কাটবে, নাকি আদালত পর্যন্ত এই জটিলতার জল গড়াবে? বিধানসভা থেকে ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে শপথ নিতে গিয়ে মন্ত্রপাঠ করলেন। অরূপ চক্রবর্তী নিশানা করলেন প্রধানমন্ত্রীকে, তুললেন জয় জঙ্গলমহল স্লোগান। 2 সাংসদের শপথ ঘিরে বাঁকুড়ার চর্চা তৃণমূল বিজেপির।
কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব তৃণমূলের। দুজনেই লালমাটির জেলা বাঁকুড়ার ভূমিপুত্র। একজন বাঁকুড়া লোকসভা থেকে নির্বাচিত তৃণমূলের অরূপ চক্রবর্তী, আরেকজন শ্রীরামপুর লোকসভা থেকে নির্বাচিত তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই দুই সাংসদ মঙ্গলবার সংসদ ভবনে শপথের অনুষ্ঠান বেশ জমিয়ে তুললেন। সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথাগত শপথ বাক্য পাঠের পর চণ্ডী থেকে শ্লোক বলতে শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অরূপ চক্রবর্তী প্রধানমন্ত্রীকে নিশানা করে নিজস্ব ভঙ্গিতে বললেন কথা। জয় মমতা, জয় অভিষেক, জয় জঙ্গলমহল স্লোগান তুলেছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। জঙ্গলমহল জিন্দাবাদ, বাঁকুড়া জঙ্গলমহল জিন্দাবাদ। শপথের অনুষ্ঠানে কি বললেন বাঁকুড়া ও শ্রীরামপুরের তৃণমূল সাংসদ? ওং করলাং বদনাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয় বাংলা, জয় বাংলা, जय बांग्ला। कल्याण बाबू ठीक ही बोला है, हम प्राइम मिनिस्टर से ज्यादा हमको वोट मिला जंगल महल से। जय बांग्ला, जय ममता, जय अभिषेक, जंगल महल जिंदाबाद, बांकुड़ा जंगल महल जिंदाबाद। 6টা दिन করে দিই মন্ত্রী এনেছে। নমস্কার ভাই। 184 ফাড়িয়ে দুই সাংসদের শপথকে ঘিরে বাঁকুড়ায় তরজা তৃণমূল ও বিজেপির। কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব তৃণমূলের। সংসদ নাটক করার জায়গা না। উনি নাটক করে যে ধরনের কথা বলছেন সেই কথার কোনো সারবত্তা নেই। সাধারণ মানুষের যে ধরনের আশা আকাঙ্ক্ষা সেটা তিনি আদৌ পূর্ণ করতে পারবেন কিনা তার উপর নির্ভর করবে, কাজের উপর। বাঁকুড়ার দুই ভূমিপুত্র, এক কল্যাণবাবু এবং অরূপবাবু, দুজনেই গতকাল আমরা দেখেছি কিভাবে ঝোড়ো ব্যাটিং চালিয়েছেন লোকসভায়। স্বাভাবিক কারণে বিজেপির চিন্তার কারণে বিগত 5 বছর তারা কিছুই করেনি, অথচ আমাদের যারা অরূপবাবু বা কল্যাণবাবু তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় নিজের নিজের এলাকায় মানুষের কাজ করে মানুষের দরবারে কাজের পরীক্ষা দিয়ে তারা কিন্তু পাস করেছেন। স্বাভাবিক বিজেপি চিন্তা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রোচ্চারণের মাধ্যমে শপথ গ্রহণ রীতিমতো নজর কেড়েছে সব দলের সাংসদদের। লোকসভায় প্রথম পা রেখেই অরূপ চক্রবর্তী যা করলেন তাতে দলের বহু সাংসদরা বাহবা দিয়েছে। তবে প্রবীণ রক্ষণশীল সাংসদরা থাকলে এসব দেখে কি প্রতিক্রিয়া জানাতেন কে জানে। তবে মঙ্গলবার লোকসভায় বহু সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব যেন রাজনৈতিক সভামঞ্চে পরিণত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10-এর সময় এখন বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর নির্দেশে হাওড়ায় তৎপর পুলিশ এবং প্রশাসন। জবরদখল রুখতে একগুচ্ছ পদক্ষেপ। অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মামলা দায়ের। বেআইনি পার্কিং থেকে টোটো দৌরাত্ম, বেআইনি বিল্ডিং এবং হকার সহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে বিশেষ বৈঠক। বৃহস্পতিবার বিশেষ জরুরি বৈঠক হাওড়া প্রশাসনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই বেআইনি পার্কিং রুখতে শুরু পুলিশি তৎপরতা। শহরের বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল রুখতে অভিযান শুরু করল হাওড়া সিটি পুলিশ। জিটি রোড, আন্দুল রোড, শালিমার, কদমতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রচার চালালেন পুলিশ কর্মী ও আধিকারিকরা। কোনোভাবেই যেন রাস্তা বা সরকারি জায়গা দখল না করা হয় সে বিষয়ে সচেতনতার বার্তাও দেওয়া হলো। হাওড়া ময়দান চত্বর, বঙ্গবাসী মোড়, ফাঁসিতলা মোড়ের কাছেও মাইকিং করে প্রচার চালালো পুলিশ। গোলাবাড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও শালকিয়ার বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল আটকাতে প্রচার চালালো পুলিশ প্রশাসন। শহরের প্রধান রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে 283টি মামলা রুজু করেছে পুলিশ। ফুটপাথের রাস্তা হকাররা যাতে দখল না করে রাখে তাও সুনিশ্চিত করতে পরিদর্শন শুরু করেছেন পুলিশ কর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হাওড়া পুরো এলাকার বেআইনি পার্কিং থেকে টোটো দৌরাত্ম, বেআইনি বিল্ডিং ও হকার উচ্ছেদ সহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে বিশেষ বৈঠক। আগামী বৃহস্পতিবার বিশেষ জরুরি বৈঠক হাওড়া প্রশাসনের। হাওড়া পুরসভাতে এই জরুরি বৈঠকে থাকবেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য, পুর কমিশনার, হাওড়ার পুলিশ কমিশনার, হাওড়ার জেলা শাসক সহ একাধিক এডিএম, এসডিও। এই বৈঠকে ঠিক করা হবে হাওড়ার বেআইনি কার্যকলাপের ওপর পদক্ষেপের রূপরেখা।
এখন দেখার মুখ্যমন্ত্রীর অ্যাকশন বার্তার পর পুরসভা ও প্রশাসন কতটা স্বস্তি দিতে পারে পুর নাগরিকদের। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যদিকে সোমবার নবান্ন থেকে শহরের ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর জেলায় জেলায় শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত করার কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগে আলিপুরদুয়ার পৌরসভা এবং জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে শহরের ফুটপাথে দোকান দেওয়া ব্যবসায়ীদের রাতের মধ্যেই ফুটপাত খালি করার নির্দেশ দেন পুলিশ প্রশাসনের কর্তারা। বুধবার সকালে কোনো ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান দিলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানান পুলিশ আধিকারিকরা। এছাড়া ফুটপাত দখল করে দোকানে বোর্ড এবং অন্যান্য সরঞ্জাম রাখা ব্যবসায়ীদেরও তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সতর্কবার্তা নয়, ফুটপাত দখল করে ব্যবসা করলেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের। বুধবার ফুটপাত দখলমুক্ত করতে ধূপগুড়ি শহর জুড়ে যৌথ অভিযানে নামে পুলিশ এবং পৌরসভা। এদিন শহরের নিউ মার্কেট হাই স্কুল সংলগ্ন রাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে পুলিশ এবং পুরসভা। এদিন ব্যবসায়ীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একদিনের মধ্যে রাস্তা খালি করে দিতে বলা হয়েছে। এরপরও কেউ ফুটপাত দখল করে ব্যবসা করলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অবৈধভাবে রাস্তা দখল আটকাতে রাস্তায় নামলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ করার পরই ফুটপাত আবর্জনা পরিষ্কারে পথে নামলেন তিনি। পুরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় পুলিশের সহযোগিতা নিয়ে বুধবার সকাল থেকে সিউড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে অভিযান চালালেন। বিশেষ করে সিউড়ি বাসস্ট্যান্ড, মসজিদ পাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলল। একই ছবি বোলপুরেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করার পর শহর বোলপুরেও পুরসভার অভিযান। ফুটপাথে বেআইনি দখল রুখতে জিসিবি এনে উচ্ছেদ অভিযান চালালো পুরসভা। শহর সৌন্দর্যায়নে নজর দিল স্থানীয় প্রশাসন। হাওড়াতেও তৎপর পুলিশ প্রশাসন। জবরদখল রুখতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিল প্রশাসন। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে 283টি মামলা দায়ের করা হয়েছে। জিটি রোড, আন্ডুল রোড, শালিমার, কদমতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রচার চালালেন পুলিশ কর্মী এবং অফিসারেরা। কোনোভাবেই যেন রাস্তা এবং সরকারি জায়গা দখল করা না হয় সেই ব্যাপারে সচেতনতার বার্তা দেওয়া হলো। বেআইনি পার্কিং ও টোটোর দৌরাত্ম্য বন্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এবার নড়েচড়ে বসল হুগলির প্রশাসনিক আধিকারিকেরা। শহরকে যানজট মুক্ত করতে ও ফুটপাথ দখলমুক্ত করতে বুধবার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর নেতৃত্বে চলল অভিযান। কাগজপত্র, লাইসেন্স, অনুমতিপত্রবিহীন টোটোকে আটক করা হয়। এদিন প্রায় 10টি টোটো আটক করে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তৎপর ডায়মন্ড হারবার প্রশাসন। বেহালা থানা এলাকায় ডায়মন্ড হারবার রোডের পাশে থাকা দোকান উচ্ছেদ শুরু হলো বুধবার সকাল থেকে। বেহালা থানার পুলিশ এই সমস্ত দোকান উচ্ছেদ করতে যায়। পুলিশের কথা শুনে বেশ কিছু মানুষ নিজের থেকে তাদের দোকান সরিয়ে নেয়। কলকাতা টিভি। চোখ রাখবো পরবর্তী খবরে। পৃথিবীর আবহাওয়া পর্যবেক্ষণের জন্য নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল স্পেস এক্স। 2টি ফ্যালকন হেভি রকেটের সফল উৎক্ষেপণ করা হয়। নাসা এবং ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যান্ড জিওস্টেশনারি ওয়েদার স্যাটেলাইট GOES-U কৃত্রিম উপগ্রহকে উৎক্ষেপণ করল স্পেস এক্স। ফ্যালকন হেভি রকেটের সফল উৎক্ষেপণ। মঙ্গলবার স্পেস এক্স 2টি ফ্যালকন হেভি রকেটের সফল উৎক্ষেপণ করা হয়, যার মধ্যে রয়েছে ওয়েদার স্যাটেলাইট। স্পেস এক্সের ফ্যালকন হেভি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারেশনাল রকেটগুলির মধ্যে একটি। নাসা এবং ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক এর জন্য GOES-U আবহাওয়া উপগ্রহের বহনকারী ফ্যালকন হেভি রকেট উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের আনুমানিক 2.5 মিনিটের মধ্যে পাশের বুস্টারগুলি রকেটের কেন্দ্র থেকে আলাদা হয়ে যায়। নাসার কেনেডি স্পেস সেন্টারে লঞ্চ কমপ্লেক্স 39A থেকে মঙ্গলবার বিকেল 5:26 এই উৎক্ষেপণ করা হয়। GOES-U হল নাসা এবং ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিকের জন্য লকহিড মার্কিং দ্বারা নির্মিত জিওস্টেশনারি ওয়েদার স্যাটেলাইট। স্যাটেলাইট নিরক্ষরেখার উপরে 22,300 মাইল প্রদক্ষিণ করবে। GOES-U স্যাটেলাইট পৃথিবীর আবহাওয়া,
মহাসাগর এবং পরিবেশের উন্নত চিত্র, সেই সঙ্গে সৌর কার্যকলাপ এবং মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণ সহ উন্নত আবহাওয়া পর্যবেক্ষণ করবে। এই মহাকাশ যানটি পরিচালন কক্ষপথে পৌঁছানোর পরে এর নতুন নাম দেওয়া হবে গজ-19। চলতি বছরে এটি স্পেস এক্সের ৬৭তম উৎক্ষেপণ এবং ফ্যালকন হেভির ১০ম রকেট। কলকাতা টিভি। সেরা ১০ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।